ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা কাকে বলে? যদি এইরকম প্রশ্ন আসে আমরা কিভাবে উত্তর লিখব? যে শিক্ষাটা চার দেয়ালের মধ্যে দেওয়া হয়, যে শিক্ষার মধ্যে শাসন থাকে, যে শিক্ষার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ম নীতি লুকিয়ে থাকে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে শাস্তি লুকিয়ে আছে, এক কথায় যে শিক্ষা ব্যবস্থা তুমি আমি গ্রহণ করি প্রতিটা দিন, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যদি যোগ হয় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, তবে সেটাকে আমরা বলবো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ এক কথা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাটা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ধাঁচে যে শিক্ষা ব্যবস্থাটা দেওয়া হয় বর্তমান কালে, সেই শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই জড়িয়ে আছে এবং তার ইতিহাসের মধ্যে। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিলেন, যার জন্য তিনি বলেছিলেন যে এই শিক্ষা ব্যবস্থা দিতে হবে খোলা আকাশের নিচে, গাছের তলায় বা ছাতিম তলায় বা যে কোনো গাছের তলায়, প্রকৃতি থেকে আমরা শিক্ষা নেব, কারণ প্রকৃতি আমাদের হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। চার দেওয়াল নয়, ঘন্টার ধ্বনি নয়, মাস্টারের প্রহসন নয়, চাপিয়ে দেওয়া বোঝা নয়। এইভাবেই কিন্তু তিনি ব্যাখ্যা করেছিলেন এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে। আমরা পঞ্চম অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলো রেখেছি এবং এইভাবে যে উত্তরগুলো আমরা যদি করে আসি, দুয়ে দুই কিন্তু পাওয়ার কোনো অপেক্ষা থাকবে না। শুধু দিতে আমাদের শিক্ষক মহাশয়রা কুণ্ঠিত হবে না যে কেন একে দুয়ে দুই দেব না। আমরা প্রশ্ন রেখেছি বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। দেখো আমি উত্তরগুলো রেখেছি তিনটে। নাম্বার ওয়ান, যখন লিখবো 1 2 3 করে যদি উত্তরগুলো লিখি, তাহলে সেই উত্তরগুলোর সাবলীলতা, সেই উত্তরগুলোর স্পষ্টতা, সেই উত্তরগুলোর যে প্রকাশভঙ্গি, গ্রহণযোগ্যতা, পরীক্ষকের মনকে আকৃষ্ট করা এবং সঠিকভাবে সঠিক উত্তর উপস্থাপনা যদি করতে পারি, 1 2 3 করে লিখে আমি কিন্তু দুয়ে দুই পাবই। প্রথমে লিখেছি চার্লস উইলকিন্স বাংলা অক্ষরের টাইপের মার্জিত রূপ দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন এই পঞ্চানন কর্মকার। এবং খুব কম খরচে, এই প্রথম খুব কম খরচে কিন্তু এইরকম মুদ্রণ ব্যবস্থাপনার প্রবর্তন করেছিলেন, ছেনি কাটা দিয়ে টাইপ অক্ষর তৈরি করে এবং সাবলীলভাবে এই অক্ষরগুলো টেকসই এবং সাবলীলভাবে যাতে ছাপা যায় তার জন্য ব্যবস্থাপনা করেছিলেন এই পঞ্চানন কর্মকার। কে ছিলেন পঞ্চানন কর্মকার? তিনি অ্যাকচুয়ালি কি ছিলেন? তিনি ছিলেন একজন স্বর্ণকার। স্বর্ণকার বংশের এই ছেলে যে জন্মগ্রহণ করে কিন্তু তিনি পরিচিতি লাভ করলেন ছাপাখানার বা মুদ্রণ শিল্পে এবং চার্লস উইলকিন্সের সহযোগী হয়ে চার্লস উইলকিন্সের নামটা আরো স্মরণীয় করে রাখবার ক্ষেত্রে যার ভূমিকা পেছন থেকে অনবদ্য, তিনি কিন্তু হচ্ছেন এই পঞ্চানন কর্মকার। দ্বিতীয়টা লিখেছি যে পঞ্চানন কর্মকারের হাতের ছোঁয়ায় বাংলা ভাষার পূর্ণাঙ্গ বই ছাপা হয়েছিল। পঞ্চানন কর্মকারের ছোঁয়াতে বাংলা ভাষার পূর্ণাঙ্গ বই ছাপার কাজটা কিন্তু শুরু হয়েছিল এবং তার প্রমাণ এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, হ্যালেদের যে ল্যাঙ্গুয়েজ বইটা সেটা। নাম্বার 3, পঞ্চানন কর্মকারের ঐকান্তিক প্রচেষ্টায় শ্রীরামপুরের প্রেস এশিয়ার বৃহত্তম অক্ষর তৈরির কারখানায় পরিণত হয়েছিল। এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 2 নম্বরের জন্য যদি আমি 1 2 3 এইভাবে লিখে আসি, আমার নম্বরটা কিন্তু আসবেই। আমরা প্রশ্ন রেখেছি এই পঞ্চম অধ্যায় থেকে, দেখো বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার অবদান লেখো। বটতলা প্রকাশনা, যেটা আড়াপুলি রোড, যেটা কুমারটুলি, যেটা আহারি তোটোলা, এই যে বিস্তীর্ণ যে পার্শ্ববর্তী অঞ্চল, এই অঞ্চলগুলো নিয়ে আমি কি লিখেছি? নাম্বার 1, এখানে মূলত হ্যালহেদের পেপারের ব্যাপক ব্যবহার হয়, ফলে স্বদেশি কারিগরি এর মুন্সিয়ানা এই বটতলা সাহিত্যে ফুটে ওঠে। নাম্বার 2, বিভিন্ন চটি বই, ছোট ছোট চটি বই, বিভিন্ন ধর্মগ্রন্থ, ছোটদের সাহিত্য এইখান থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল। নাম্বার 3, 19 শতকের কলকাতার বাবু সংস্কৃতির চরিত্র যে বইগুলোর মধ্যে ফুটে উঠেছিল সেটাও কিন্তু এই বটতলা সাহিত্যের মধ্য দিয়ে, সেটা রেখেছি নাম্বার 3। নাম্বার 4 রেখেছি গুপ্তবিদ্যা, জাদুবিদ্যা, রস সাহিত্য, প্রেম
রহস্য গল্প, দুর্ঘটনা, অশ্লীল বই যেখান থেকে ছাপা হতো সেটা কিন্তু যে জায়গা থেকে পাওয়া যেত সেটা কিন্তু বটতলা সাহিত্য। ঠিক এইভাবে উত্তরগুলো যদি একদম পূর্ণ জায়গায় গিয়ে আমরা লিখে আসি, অস্পষ্টতা অপূর্ণতা যদি আমরা না রেখে আসি, কিন্তু আমি 2-এ 2 পাবো। কেমন? আর কি প্রশ্নগুলো রেখেছি বলে দিই এই ভিডিও, নাহলে অনেক বড় হয়ে যাবে। চার্লস উইলকিন্স স্মরণীয় কেন? উইলিয়াম ক্যারি স্মরণীয় কেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? রাধানাথ সিকদার স্মরণীয় কেন? 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে আইএসিএস এর ভূমিকা কি ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? শান্তিনিকেতন শান্তিনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার মধ্যে উদ্দেশ্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হয়তো একটা পয়েন্ট দুটোর সঙ্গে এক হতে পারে, যে প্রকৃতির কোলে শিক্ষা, কিন্তু তা বাদে কিন্তু দুটোই উদ্দেশ্য কিন্তু আলাদা। নেক্সট হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা? কে কবে কি উদ্দেশ্যে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? তারকনাথ পালিত স্মরণীয় কেন? বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ কতটা ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 2020-তে এসেছে, 2023 এসেছে। যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সালের প্রশ্ন সহ এই অধ্যায়ের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু বলছি। নেক্সট, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল? নেক্সট, এটা 5 নম্বরের জন্য করবে, 2 নম্বরের জন্য করবে। জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? আমরা এটা 4 নম্বরের জন্য করেছি, আবার 2 নম্বরের জন্য করছি। বিদ্যাসাগর ষাট বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? বিদ্যাবণী কাকে কেন বলা হয়? দুটো প্রশ্নই করবে। মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? আইএসিএস 2 নম্বরের জন্য। এটা এবার 2026 এসেছে, ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? প্রশ্ন এসেছিল ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন এসেছিল, তোমরা জানো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্ক কি, এই একটা। আরেকটা হচ্ছে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। এই দুটো প্রশ্ন 2026 সালে এই অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে এসেছিল। 2025 সালে কোনো প্রশ্নই এই অধ্যায় থেকে আসেনি। বর্ণ পরিচয় জানি বিদ্যাসাগরের, গুরুত্বটা কি? তোমাকে গুরুত্ব লিখতে হবে। নেক্সট, ছাপাখানার জগতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? একটু আগে বললাম। 4 নম্বরের জন্য 2026 এসে 2 নম্বরের জন্য করে যেতে হবে। সিভি রমন বিখ্যাত কেন? সেই রমন এফেক্ট, যে 1930 সালে নোবেল পান আইএসিএস থেকে, সেই সিভি রমন সম্পর্কে একটু লিখবো 2 নম্বরের জন্য। বিদ্যাসাগরকে কেন বিদ্যাবনী বলা হয় বলে দিয়েছে আগে। 2 জন বটতলা প্রকাশকের নাম লিখবে। তো যে 2 জন বটতলা প্রকাশকের নাম লিখবে, নামের পাশাপাশি তারা কোন কোন বইগুলো প্রকাশনা করেছিল লিখলে ভালো হয়। নেক্সট, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা 2টি গ্রন্থের নাম বলো। বোস ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেছিল? ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলার ছাপাখানায় প্রাক আধুনিক যুগের 2টি বৈশিষ্ট্য লেখো। আর লাস্ট 33 নম্বর, 33টা প্রশ্ন এখানে আছে। গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কি রূপ ছিল? 2022 এই প্রশ্ন রয়েছে। তা আবারও বলছি যে এই 33টা প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু আমাদের করে যেতেই হবে। আর এই প্রশ্নগুলো কিন্তু না করলে খুব বিড়ম্বনায় পড়তে হতে পারে, কারণ এই 33টা প্রশ্ন কিন্তু বিভিন্ন সাল সহ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু তোমাদের দিয়ে দিলাম। এবং 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন আমি একটা তোমাদেরকে সাজেশনও দিয়েছি। ওই প্রশ্নগুলো কিন্তু আমরা প্রথম সারিতে রেখেছি এবছরের জন্য, এগুলো কিন্তু করবই। অনলাইন ক্লাস অলরেডি শুরু হচ্ছে। এখনো যদি কেউ মনে করো অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।